নমস্কার। আজকে আমরা শুনব সৈয়দ মুস্তফা সিরাজের সৃষ্টি ইন্সপেক্টর ব্রহ্মর চতুর্থ তদন্তর প্রথম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে অ্যাজ ইউজুয়াল আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এছাড়াও যে বইটি থেকে আমি এই গল্পটি পড়ছি সেই বইটি অনলাইন পারচেস করতে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তার লিংক নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এক যে ছিল প্রিয়াঙ্কার সাথে সাথে এক যে আছে প্রিয়াঙ্কাতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা টিপে রাখতে ভুলবেন না, কারণ এক যে ছিল প্রিয়াঙ্কার 10,000 সাবস্ক্রাইবার অতিক্রম করা সেলিব্রেশন হিসেবে যে গিভঅ্যাওয়েটা আমরা করতে চলেছি সেটাতে পার্টিসিপেট করার একমাত্র কোয়ালিফিকেশন হচ্ছে এক যে ছিল সাথে এক যে আছে প্রিয়াঙ্কাতেও সাবস্ক্রাইবড থাকা। কারণ গিভঅ্যাওয়ের আসল খেলাটা আমরা কিন্তু এক যে আছে প্রিয়াঙ্কাতেই খেলব। এক যে আছে প্রিয়াঙ্কার লিঙ্কটাও নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। শুরু করছি ইন্সপেক্টর ব্রহ্মর চতুর্থ তদন্তর প্রথম পর্ব। পূর্ব কলকাতার রাধা গোবিন্দ রোডের 33 নম্বরে একটি ছোট বাড়ির নাম বিজয়া। বাড়িটি দোতলা, তার দশা জরাগ্রস্ত, কার্নিশে অশ্বত্থ চারা, দেওয়ালের রং বিবর্ণ, কোথাও কোথাও চাপ চাপ শ্যাওলা জমে আছে। খুবই পুরনো বাড়ি, তার চেহারা দেখলেই বোঝা যায়। ওপরে দুটো আর নিচে দুটো ঘর, তার সংলগ্ন একতলা অংশে রান্নাঘর আর বাথরুম, সামনে এক টুকরো উঠোন। 3 দিকে প্রায় 7 ফুট উঁচু বাউন্ডারি ওয়ালের মাথায় কবে কাঁটাতারের বেড়া বসানো হয়েছিল তা মরচে ধরে গাঢ় খয়েরি হয়ে গেছে। উঠোনের ধারে বাউন্ডারি ওয়াল ঘেঁষে জবা, কামিনী এইসব দেশি ফুল গাছের ঝোপঝাড় আছে। রান্নাঘরের পাশেই আছে একটা শিউলি গাছ। সারা শরৎকাল তার ফুল বাড়িটিকে রাতভর সুগন্ধে ঢেকে রাখে। এছাড়া বাড়িতে ঢোকার ছোট্ট গেটের পাশে দাঁড়িয়ে আছে একটা জমকালো নিম গাছ। সেই গাছে সারা বছর কাকের খুব উপদ্রব। কাকেরা খুব ঝগড়াটে হয়। এই বাড়িটির মালিক একসময়ের বিখ্যাত চিত্রশিল্পী শচীন রায়। তিনি প্রায় 75 বছরের বৃদ্ধ, তবু মোটামুটি সমর্থ মানুষ। তিনি থাকেন দোতলায়। বাড়িটি পূর্ব পশ্চিমে লম্বা। দোতলায় পশ্চিম দিকের ঘরটি বড় এবং সেটি ছিল তার স্টুডিও। পাশের পূর্ব দিকের ঘরটি তার চেয়ে ছোট এবং এই ঘরটি তার বেডরুম। স্টুডিওতে চারদিকের দেয়ালে অসংখ্য ছবি, সবই তার আঁকা ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, কত রকমের জন্তু জানোয়ার আর পাখির ছবি। কয়েকটি বিমূর্ত চিত্রশিল্পের নমুনাও আছে। সম্প্রতি কয়েক বছর তিনি ছবি আঁকেন না। তার আজীবন আরেক নেশা বেহালা বাজানো। এখন রাতের দিকে তিনি বেহালা বাজান। একসময় প্রচুর মদ্যপান করতেন, এখন কদাচিৎ কোনো কোনো রাতে বড় জোর 2 পেগ হুইস্কি পান করেন। নিচের তলায় পশ্চিমের ঘরটি বসার ঘর। একসময় এই ঘরে তার বন্ধু ও ভক্তরা এসে সকাল বিকেল আড্ডা জমাতেন। আজকাল আর কেউ আসেন না, তাকে সবাই যেন ভুলে গেছেন। নিঃসঙ্গ এবং অভিমানী শিল্পী শচীন রায় তাই ইচ্ছে করেই কারো সঙ্গে মেলামেশা করতে চান না। দৈবাত কেউ এলে বিরক্তই হন। বসার ঘরের পাশের ঘরটিতে থাকেন তার বিধবা বোন সুচরিতা। তার একমাত্র ছেলে দীপ্তেন চাকরি করে ব্যাঙ্গালোরে। দীপ্তেন সপরিবার সেখানেই থাকে। বছরে 2-1 মাকে দেখতে আসে, তবে সে একা আসে। আসলে সুচরিতা পুত্রবধূকে পছন্দ করেন না। দীপ্তেন তার মনোনীতা পাত্রীকে বিয়ে করেনি এবং প্রেম করে অসবর্ণ বিয়ে করেছিল। সেই ক্ষোভ 60 বছরের প্রায় বৃদ্ধা সুচরিতার আজও যায়নি। ছেলে মানি অর্ডারে টাকা পাঠাতো, কিন্তু তিনি ফেরত দিতেন। সুচরিতাও দাদার মতো এখনও শক্ত সমর্থ মহিলা, তবে কাজকর্মে সাহায্যের জন্য বস্তি এলাকার একটি বউ সুধাকে রেখেছেন। সে সকাল বিকেল দুবেলা এসে সংসারের কাজকর্ম করে দিয়ে যায়। 17 জুলাই বৃহস্পতিবার সন্ধে থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছিল। শচীনবাবু রাত 9টার মধ্যে খেয়ে নেন। খাওয়ার পর তিনি এ রাতে ঝোঁকের বসে 4 পেগ হুইস্কি পান করে বেহালা বাজাচ্ছিলেন। হঠাৎ টেলিফোন বেজে উঠল। টেলিফোনটা তিনি এখনো রেখেছেন।
প্রথমত ডাক্তারের সঙ্গে যোগাযোগের জন্য, দ্বিতীয়ত দৈবাৎ অন্য কোনো প্রয়োজনের জন্য। টেলিফোন বেজেই যাচ্ছিল। অগত্যা বেহালা থামিয়ে তিনি রিসিভার তুলে সাড়া দিলেন। কেউ বলল, এটা কি বিখ্যাত শিল্পী শচীন রায়ের টেলিফোন? শচীনবাবু বিরক্ত হয়ে বললেন, বিখ্যাত নয়, বিক্ষত শচীন রায়। কে বলছেন আপনি? স্যার, লোকে আপনাকে ভুলে গেছে, কিন্তু তাই বলে সবাই নয়। আমার নাম আপনার মনে পড়বে, আমি দ্বারেশ রক্ষিত। দ্বারেশ মানে ভুঁটু বাবু? আগে আগে। শচীনবাবুর মেজাজ ভালো হয়ে গেল। আহারে, তুমি একদিন পরে কি নিমতলা শ্মশান থেকে কথা বলছো নাকি? না স্যার, আপনার আশীর্বাদে আমি এখনো বেঁচে আছি। বহু বছর বিদেশে ছিলাম, আজ বিকেলে ফিরেছি। তা শুনুন, হঠাৎ বৃষ্টি নেমে আমাকে যেতে বাধা দিল। আমার সঙ্গে এক আমেরিকান সাহেব এসেছেন, গ্যারি হপকিন্স সাহেব। একজন ধনী লোক, নানা দেশে বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি সংগ্রহ তার নেশা। তিনি আমার কাছে আপনার কথা শুনে। আমি ছবি বেচবো না। আহা, কথাটা শুনুন স্যার। ছবি ইচ্ছে না থাকলে বেচবেন না, কিন্তু সাহেব যদি তার পছন্দ সহ আপনার কোনো ছবির ফটো তুলতে চান, অনুগ্রহ করে যেন অনুমতি দেবেন। এতে তোমার কি স্বার্থ ভুঁটু বাবু? স্যার, আপনি তো জানেন আমি বরাবরই শিল্পীদের ছবি এক্সিবিশনের ব্যবস্থা করে দিই। কিছু কিঞ্চিত কমিশন পাই ছবি বিক্রি হলে। তাছাড়া ধনী শৌখিন লোকেদের ছবির খোঁজ খবর দিই, তা থেকে সামান্য রোজগার হয় স্যার। এখনো তুমি সেই দালালি করে খাচ্ছ ভুঁটু বাবু? বিদেশে ছিলে বললে কেন? যারাই বিদেশে যায় প্রচুর পয়সা কামায়, তুমি বুঝি কামাতে পারোনি? না স্যার, আমার বরাত মন্দ। যাই হোক, গ্যারি হপকিন্স সাহেবকে নিয়ে কাল সকাল 9টায় আপনার কাছে যেতে চাই স্যার। তা আসতে পারো, তবে আগাম কথা দিতে পারছি না ছবির ব্যাপারে যা বললে। শুধু তোমাকে দর্শন করার বড় আগ্রহ হচ্ছে ভুঁটু বাবু। তুমি এই বিক্ষত বৃদ্ধের পূর্বস্মৃতি ফিরিয়ে দিলে, তাই এখন রাখছি। 1 মিনিট স্যার। স্যার হ্যাঁ বলো। বলছি, আপনার আঁকা গাছের ডালে 2 পাখি, 8টা পরমাত্মার প্রতীক, সেই ছবিটি কি এখনো আছে? আছে। কেন? ওই সাহেবকে বলেছি ওই ছবিতে ভারতীয় উপনিষদের একটা দার্শনিক তত্ত্ব আছে, তাই তিনি ছবিটা সম্পর্কে খুব আগ্রহী স্যার। ঠিক আছে, তোমার খাতিরে কি করা যায় দেখবো ভুঁটু বাবু। হ্যাঁ, তুমি এখন কোথা থেকে ফোন করছো? হোটেল এশিয়া থেকে স্যার, আমি সাহেবের সঙ্গেই আছি। আচ্ছা, ছাড়লুম। টেলিফোন রেখে মিনিট 3 বেহালা বাজালেন শচীনবাবু। তারপর আনমনে বেহালার ছড় হাতে বেরিয়ে সিঁড়ির মাথায় সংকীর্ণ করিডোর হয়ে স্টুডিওর দরজার সামনে গেলেন। তার একই নেশা হয়েছিল। পইতে স্টুডিওর চাবি সবসময় বাঁধা থাকে। তিনি তালা খুলে ঘরে ঢুকে আলো জ্বেলে দিলেন। তারপর সেই ছবিটার সামনে গিয়ে দাঁড়ালেন। 4 ফুট বাই 3 ফুট ক্যানভাসে আঁকা তৈলচিত্রটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আশ্চর্য লাগে, এই ছবি কি তাঁরই আঁকা? এখন তুলি ধরলে তার হাত কাঁপে। ছবির বিষয় রামকৃষ্ণ পরমহংসদেবের একটি গল্প থেকে তার মাথায় এসেছিল। নিচের ডালের পাখিটি ফল ঠোকরাচ্ছে, ওপরের ডালের পাখিটি উদাস হয়ে বসে আছে। বেহালার ছড়টা দিয়ে শচীনবাবু ছবির মাথা থেকে একটু ঝুল ঝেড়ে ফেললেন। ছবির ফটো তুললে সাহেব তাকে কত টাকা দেবে, আর ছবিটি বেচলেই বা কত টাকা দেবে? শচীনবাবু একটু চিন্তায় পড়ে গেলেন। ব্যাংকে তার ফিক্সড ডিপোজিট থেকে মাসে যা সুদ পান তাতে কোনো মতে সংসার চলে। বাড়িটাতে ক্রমে ফাটল ধরেছে, মেরামত করা দরকার। এসব বৃষ্টির রাতে তার ভয় হয় ছাদ ধসে পড়বে না তো। তার ঠাকুরদা মনীন্দ্র রায়ের তৈরি বাড়ি। মনীন্দ্র অধ্যাপনা করতেন, সেই সঙ্গে প্রাইভেট টিউশনির টাকা জমিয়ে বাড়িটা করেছিলেন। তার বাবা মহেন্দ্র রায় ছিলেন উড়নচণ্ডী মানুষ। অধ্যাপকের ছেলে হয়েও পড়াশোনায় এগোতে পারেননি। মারোয়ারি ফার্মে কেরানি ছিলেন। বাড়ি মেরামত করার ক্ষমতাও তার ছিল না। এইসব ভাবতে ভাবতে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। বৃষ্টিতে লোডশেডিং এ পাড়ায় অনিবার্য।
শচীন রায় অন্ধকারে বেহালার ছটটা বাড়িয়ে অনুমান করে দরজা থেকে যেই বেরিয়ে করিডোরে দাঁড়িয়ে দরজা বন্ধ করার জন্য ঘুরেছেন, অমনি আচমকা তার মাথার পেছনে যেন বজ্রাঘাত, এবং তিনি নিঃশব্দে পড়ে গেলেন। নিচের ঘরে সুচরিতা ঘুমিয়ে পড়েছিল। বৃষ্টি সমানে ঝরছে, আবহাওয়া ক্রমশ শীতল, মাঝে মাঝে মেঘ প্রচণ্ড গর্জন করছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পশ্চিমে শতভিসা হাউজিং কমপ্লেক্স। বি ব্লকের 3 তলায় নিজস্ব অ্যাপার্টমেন্টের ড্রয়িং রুমে বসে ডিটেকটিভ ইন্সপেক্টর সুরপতি ব্রহ্ম খবরের কাগজে চোখ বুলোচ্ছিলেন। সকাল 8:30 বাজে। একটু আগে ইন্সপেক্টর ব্রহ্ম বাজার করে ফিরেছেন। তার এক হাতে ছোট্ট জগে চা। সারা রাত বৃষ্টির পর সকালে ঝলমলে রোদ উঠেছে। চা শেষ হতে মিনিট 10 সময় লাগলো। তারপর তিনি সিগারেট ধরিয়ে শেষ ইংরেজি কাগজটার পাতায় চোখ রাখলেন। এই সময় টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলে অভ্যেস মতো ইন্সপেক্টর ব্রহ্ম সাড়া দিলেন। ইয়া, মর্নিং মিস্টার ব্রহ্ম। DCDD1 অমল ব্যানার্জির কণ্ঠস্বর শুনে ইন্সপেক্টর ব্রহ্ম বললেন, আরে মর্নিং স্যার। কোনো মেসেজ আছে নিশ্চয়ই? তা আছে। আজকাল সামান্য ব্যাপারেই আমাদের ওপর প্রেশার আসে, বুঝলে তো। এনিওয়ে, হোটেল এশিয়ার 6 তলায় 612 নম্বর সুইটে এক আমেরিকান ভদ্রলোক কাল বিকেলে চেক ইন করেছিলেন। তার সঙ্গী ছিলেন একজন ভারতীয়, নাম মিস্টার ডি রক্ষিত। এই ভদ্রলোক গত রাতে 9:15 নাগাদ বেরিয়ে যান, সারা রাত হোটেলে ফেরেননি। তা মার্কিন ভদ্রলোক মিস্টার গ্যারি হপকিন্স রাত 1টায় পার্ক স্ট্রিট থানায় উদ্বিগ্ন হয়ে ফোন করেন। অত রাতে বৃষ্টির মধ্যে থানার কিছু করার ছিল না। কিছুক্ষণ আগে মার্কিন কনসাল, পুলিশ কমিশনার এবং একই সঙ্গে হোম সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করার পর ব্যাপারটা আমার কাঁধে পড়েছে, বুঝলে তো। তার মানে 612 নম্বরের গ্যারি হপকিন্স হোমরা চোমরা লোক, তাই তো? দ্যাটস রাইট মিস্টার ব্রহ্ম। কিন্তু প্রবলেম হলো ডি রক্ষিতের স্থানীয় ঠিকানা ওটা হোটেলের রেকর্ডে নেই। তার পাসপোর্ট, ভিসা সঙ্গে নিয়েই বেরিয়েছিলেন। পার্ক স্ট্রিট থানা লালবাজার মিসিং স্কোয়াডের অনুরোধে। জাস্ট এ সেকেন্ড স্যার। মিসিং স্কোয়াডকে খবর দিল কে? কমিশনার সাহেব। আসলে উনি একই সঙ্গে আমাকেও ব্যাপারটা দেখতে বলেছেন। তো পার্ক স্ট্রিট থানার এসআই প্রবীর মল্লিক এইমাত্র আমাকে জানালেন ডি রক্ষিতের একটা সুটকেস আছে। গ্যারি হপকিন্সের অনুমতি নিয়ে তালা ভেঙে সেটা সার্চ করেছেন প্রবীরবাবু, কিন্তু শুধু পোশাক ছাড়া তাতে আর কিছুই নেই। একই সুইটে উঠেছিলেন গ্যারি সাহেব এবং ডি রক্ষিত? ডাবল বেড সুইট। সাহেবের কিছু চুরি যায়নি তো স্যার? সাহেব তো কিছু বলেননি, তবে প্রবীরবাবু জানালেন তাকে ভীষণ বিপর্যস্ত দেখাচ্ছে, যেন তার মহা সর্বনাশ হয়েছে। তো প্রবীরবাবুর ধারণা এদেশে সাহেব এই প্রথম এসেছেন বলেই হয়তো দিশেহারা হয়ে পড়েছেন। তো আপনি আমি সাহেবের সঙ্গে কথা বলে নারীর খবর বের করব, তাই তো স্যার? দ্যাটস মাই আইডিয়া। মার্কিন ইংলিশের ব্যাপার একজন সাধারণ বাঙালি এসআই এর পক্ষে বুঝতেই পারছেন মিস্টার ব্রহ্ম। ওকে স্যার, ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। থ্যাঙ্কস মিস্টার ব্রহ্ম। আসলে আমারও মনে হয়েছে দেয়ার ইজ সামথিং রং সামওয়্যার। আমি রাখছি। ইন্সপেক্টর ব্রহ্ম কিচেনের দরজায় গিয়ে দাঁড়ালেন। বললেন, আরে ললিপপ, তোর বৌদি কোথায়? চান করছেন দাদা? এই ব্যাপারটা কি বলতো, এত সকালে চান কেন? বৌদি মামার বাড়ি যাবেন, বললেন ওখানেই খাবেন, কে যেন এসেছে। ও, বার্নপুর থেকে মামা তো বোন এসেছে নিশ্চয়ই, তো খুব ভালো কথা। তবে আমি যে এখনই ব্রেকফাস্ট করে বেরোবো রে, কে তোর বৌদিকে সুইনহো স্ট্রিটে নিয়ে যাবে বলতো? সেই সময় বাথরুম থেকে মাথায় তোয়ালে জড়িয়ে সুরঞ্জনা বেরোচ্ছিলেন। বললেন, তোমার ওই ছ্যাকড়া গাড়ির ভরসা করে বসে আছি ভেবো না। না না না, তুমি বসে আছো কোথায়? স্নান করে বেরোচ্ছ? ইন্সপেক্টর ব্রহ্ম ডাইনিংয়ে গেলেন। বা, ব্রেকফাস্ট রেডি। একেই বলে সহধর্মিনী সহমর্মিনী। শিগগির সেজে গুজে এসে সঙ্গ দাও। না না, আমার একটু দেরি হবে। তুমি খেয়ে নিয়ে খুন খারাপি ঘাঁটতে যাচ্ছ তো যাও। জিভ কাটলেন ইন্সপেক্টর ব্রহ্ম। এই সাত সকালে অলক্ষণে কথা বলে ফেললে তো। আমি যাচ্ছি কিনা এক মার্কিন সাহেবকে ইন্টারভিউ করতে। সুরঞ্জনা তার ড্রেসিং রুমে ঢুকে গেলেন। ইন্সপেক্টর ব্রহ্ম দ্রুত ব্রেকফাস্ট সেরে নিয়ে বেডরুমে ঢুকলেন।
অপেক্ষাকৃত ধোপদুরস্ত একটা প্যান্ট আর ছাইরঙা টি শার্ট পরে তার কাঁধে ঝোলানো ব্যাগটা নিয়ে বেরোলেন। বললেন, রঞ্জনা, এখনও সাজছ? ঠিক আছে, বাই বাই, টাটা। কোনো সাড়া এলো না। আসলে সুরঞ্জনা শাড়ি ব্লাউজ বাছতে ব্যস্ত ছিলেন। ইন্সপেক্টর ব্রহ্ম কিচেনের সামনে গিয়ে বললেন, ও ললিপপ, দরজাটা আটকে দে ভাই, আজকাল যখন তখন ডাকাত ঢুকছে কিন্তু। নিচে নেমে গ্যারেজ থেকে তার পাংশুটে অ্যাম্বাসেডর গাড়িটি বের করে ইন্সপেক্টর ব্রহ্ম বাইপাসে উঠলেন। 9:30 বাজে, মিনিট 20 লাগলো হোটেল এশিয়ার লনে পৌঁছতে। গাড়ি পার্কিং জোনে রেখে তিনি লাউঞ্জে ঢুকলেন, তারপর রিসেপশনে গেলেন। ম্যানেজার মিস্টার রঙ্গনাথন তাকে দেখতে পেয়েই মর্নিং সম্ভাষণ করে কাছে এলেন। ইন্সপেক্টর ব্রহ্ম ইংরেজিতে বললেন, মুখ দেখেই বুঝেছি ম্যানেজার উদ্বিগ্ন। রঙ্গনাথন চাপা স্বরে বললেন, আরও উদ্বিগ্ন আমি আপনাকে দেখে। 612 নম্বর সুইটের ব্যাপার, তাই না স্যার? তাছাড়া আর কি? মিস্টার গ্যারি হপকিন্স লাউঞ্জে বসে আছেন, ওই যে কোণের দিকে। চলুন না আলাপ করিয়ে দিই। ইন্সপেক্টর ব্রহ্ম দেখলেন ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা এক প্রৌঢ় তাগড়াই চেহারার সাহেব জিন্স এবং টুকটুকে লাল স্পোর্টিং গেঞ্জি পরে বসে আছেন, মুখে পাইপ। ইন্সপেক্টর ব্রহ্ম যেতে যেতে চাপা স্বরে বললেন, মার্কিনরা সিগারেট ছেড়েছে বলে গুজব শুনি, ইনি তো তার বদলে দেখছি পাইপ টানছেন। রঙ্গনাথন হেসে ফেললেন। তিনি জানেন এই ডিটেকটিভ অফিসারটি সবসময় আমোদে কথাবার্তা বলেন, চেহারায় বোকাটে ভাব, কিন্তু এর মতো ধূর্ত অফিসার তিনি জীবনে দেখেননি। এগিয়ে গিয়ে তিনি ভব্যতা করে এক্সকিউজ মি স্যার বলে ইন্সপেক্টর ব্রহ্মের পরিচয় দিলেন। গ্যারি হপকিন্স সন্দিগ্ধ মুখে মার্কিন উচ্চারণে বললেন, দুঃখিত মশাই, এদেশে পুলিশ অফিসাররা শুধু প্রশ্নই করে, আসল কাজ কিছু করে না। তো আপনি ডিটেকটিভ ইন্সপেক্টর? ইন্সপেক্টর ব্রহ্ম তার আইডেন্টিটি কার্ড বের করে দেখালেন। হপকিন্স বললেন, অলরাইট, এসো ব্রামো। ওকে, র্যাক্সিট কোথায় তা কি জানতে পেরেছেন? অনুগ্রহ করে আপনার সুইটে একটু চলুন মিস্টার হপকিন্স, এটা কথা বলার উপযুক্ত জায়গা নয়। অলরাইট বলে সাহেব উঠলেন। লিফটে চেপে ফ্লোরে নেমে করিডোর দিয়ে ডাইনে কয়েকটা সুইটের পর 612 নম্বর। ঘরের দরজায় ইন্টারলকিং সিস্টেম। দরজা খুলে প্রথমে বসার ঘর, সোফা সেট, সেন্টার টেবিল, তার ওধারে কাশ্মীরি নকশাদার কাঠের পার্টিশন। হপকিন্স বললেন, সিট ডাউন প্লিজ। ইন্সপেক্টর ব্রহ্ম বললেন, আপনার ব্যক্তিগত পরিচয়টা পেলে কাজের সুবিধে হয়। বুক পকেট থেকে একটা খুদে নেম কার্ড দিয়ে হপকিন্স বললেন, নিউ ইয়র্কে আমি আর্ট ডিলার, বিশেষ করে নানা দেশের ছবি ও অন্যান্য হস্তশিল্প কিনে বিক্রি করি। ভারতে এই প্রথম আমি এসেছি। র্যাক্সেট আমাকে লোভ দেখিয়ে এখানে এনেছে। ডি রক্ষিতের পুরো নাম আপনি জানেন? ইয়েস, অফকোর্স, ডারেশ র্যাক্সেট। তার সাথে আপনার কিভাবে আলাপ হলো? সে থাকে সান ফ্রান্সিসকোতে। গত বছর সেখানে সে কলকাতার দুজন তরুণ শিল্পীর ছবির প্রদর্শনী করেছিল, তখন আমার সঙ্গে তার আলাপ হয়। সেই ছবিগুলো আমার ভালো লাগেনি, কারণ কোনো ছবিতে স্থানীয়তা নেই, পশ্চিমের একটা অনুকরণ। তাই আমি র্যাক্সেটকে বলেছিলাম আমি চাই এমন ছবি যাতে ভারতের স্থানীয়তা আছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন হোয়াট আই এম ট্রাইং টু সে। এই সুইটের সব ছবিতে দেখুন পশ্চিমের অনুকরণ, প্রাচ্যের নিজস্বতা নেই। যাই হোক, হঠাৎ কিছুদিন আগে র্যাক্সেট আমাকে ফোন করে জানালো তাকে কলকাতায় নিয়ে গেলে সে একজন খাঁটি ভারতীয় শিল্পীর ছবি আমাকে দেখাবে। ছবির মূল বিষয় ফিলোসফিক্যাল, দার্শনিক, ভারতীয় দর্শনের একটি তত্ত্বের প্রতীক সেই ছবি। বলে হপকিন্স উঠে গেলেন। তারপর বেডরুম থেকে একটা হ্যান্ডব্যাগ এনে খুললেন, একটা কাগজ বের করে বললেন, লুক এট দিস। এটা র্যাক্সেটের আঁকা নমুনা, একটা গাছ। এ হলো বিশ্বব্রহ্মাণ্ড। ওপরের ডাল, এটা বিশ্ব চৈতন্যের চূড়ান্ত স্তর। এই ডালে একটা পাখি, লেখা আছে পরমাত্মা, সুপার সোল। তার নিচে এই একটা ডাল। বুঝে গেছি। মিস্টার রক্ষিত কি আপনাকে শিল্পীর নাম ঠিকানা দিয়েছেন? ইয়া, ইউ লুক এট দিস। শুধু নাম লেখা আছে, আমি ঠিক উচ্চারণ করতে পারবো না, আই এম সরি। ইন্সপেক্টর ব্রহ্ম কাগজটা নিয়ে পড়লেন। শচীন রায়, ঠিকানা তো নেই। হ্যাঁ, এবার বলুন, মিস্টার রক্ষিতের কোনো ছবি আছে আপনার কাছে? নো, তার ছবি মানে
প্রদর্শনীতে তোলা তার সঙ্গে আমার ছবি নিউ ইয়র্কে আমার বাড়িতে আছে, সঙ্গে আনার অর্থ হয় কি? হুম, ঠিক ঠিক। আচ্ছা, মিস্টার রক্ষিত কাল বিকেলে পৌঁছে বেরিয়েছিলেন কোথাও? ইয়াস অফকোর্স, ফিরেছিল 7টায়। তারপর রাতের খাবার দুজনে খেলাম। তারপর সে বলল সেই শিল্পীকে ফোন করে জানিয়ে রাখতে হবে, তিনি খেয়ালি লোক। এই দেখুন, হিয়ার্স দ্য ফোন গাইড। র্যাকসেট এই গাইড থেকে ফোন নাম্বার বের করলো, তারপর নিচে গেল, আর ফিরে এলো না। তখন কি বৃষ্টি হচ্ছিল? আই হ্যাভ নো আইডিয়া, এই ঘর থেকে বোঝা যায় না কিছু। তবে র্যাকসেট যখন বেরিয়েছিল তখন রাত 9:15 হবে। আচ্ছা, আপনি নিজে শচীন রায়ের নামে কোনো গাইডে খুঁজে? ইম্পসিবল। রায় সঙ্গে কী সব ওয়ার্ডস! আমি চেষ্টা করে ব্যর্থ হয়েছিলুম। বেরিয়ে যাবার সময় মিস্টার রক্ষিতের সঙ্গে কী জিনিস ছিল লক্ষ্য করেছিলেন? হি হ্যাড আ হ্যান্ড ব্যাগ, এটার চেয়ে একটু বড়। আপনার কাছে কি কমিশন বাবদ অগ্রিম টাকা করে নিয়েছিলেন উনি? There's absolutely no question of that. ওর যাতায়াতের ভাড়া? আসবার বিমান ভাড়া আমি দিয়েছি। আপনার ফিরে যাওয়ার বিমান টিকিট কি করা আছে? ইয়েস অফকোর্স, এয়ার ইন্ডিয়ার টিকিট। আমি 1 সপ্তাহ ভারতে থাকবো, কলকাতায় 2 দিন, দিল্লিতে 3 দিন। বাকি 2 দিনের ভ্রমণসূচি ঠিক করা নেই। তো র্যাকসেট কলকাতার লোক, সে আমাকে দিল্লি এয়ারপোর্টে বিদায় দিয়ে কলকাতা ফিরবে বলেছিল। কিছুদিন স্বদেশে থাকার ইচ্ছে তার। তারপর সান ফ্রান্সিসকোতে ফিরে যাবার কথা। কলকাতার ঠিকানা আপনাকে দেয়নি সে? নো, বিকজ সে বলেছিল কলকাতায় তার নিজের বাড়ি নেই, আত্মীয় স্বজনকে কোথায় আছে তাও সে জানে না। মিস্টার হপকিন্স, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব? করুন। আমি এই অজানা দেশে অসহায় বোধ করছি। আপনার নিজের জিনিসপত্র পরীক্ষা করে দেখেছেন তো? কিছু হারায়নি তো? নো, গত রাতেই পরীক্ষা করেছি, সব ঠিক আছে। শচীন রায়ের ওই পরমাত্মা আত্মা ছবির ব্যাপারে কমিশনের হার কি ঠিক করেছিলেন আপনারা? কমিশনের হার ঠিক করেই এসেছি। প্রত্যেক ছবির দামের 5% তাকে দিতে হবে। ছবির দরাদরি সেই করবে বলেছিল, কিন্তু আই ডিড নট এগ্রি টু দ্যাট। আমি পছন্দ করি ছবির দাম নিজের শিল্পীর সঙ্গে কথা বলে ঠিক করি, সর্বত্র। দৈবাত, ঈশ্বর না করুন, যদি মিস্টার রক্ষিত আর না ফিরতে পারেন বা তার কোনো দুর্ঘটনা হয়, আপনি কি করবেন? তাহলে আমি মার্কিন কনসুল অফিসের সাহায্যে একজন এদেশি লোক জোগাড় করে নেব, যে ওই শিল্পীকে চেনে এবং আরও অনেক দেশি ছবির বা শিল্পীর খবর রাখে। বলে হপকিন্স নিভে যাওয়া পাইপে লাইটার জ্বেলে অগ্নিসংযোগ করলেন। আসলে এটা একটা মানবিক দায়িত্বের ব্যাপার, ইন্সপেক্টর। আপনি হলেও কি উদ্বিগ্ন হতেন না? হ্যাঁ, নিশ্চয়ই হতাম। 1 মিনিট, ওই ফোন গাইড থেকে আমি শচীন রায়ের ফোন নাম্বার আর ঠিকানাটা একটু দেখে নিই। টেলিফোন গাইড থেকে নাম্বার ও ঠিকানা জোগাড় করতে দেরি হলো না ইন্সপেক্টর ব্রহ্মের। তিনি বললেন, এই তো নাম্বার পেয়েছি, আমি একটু রিং করে দেখি। এই সুইটে তো টেলিফোন থাকার কথা। ইয়া বেডরুমে আছে। বেডরুম প্রশস্ত, 2 খাটের মাঝখানে টেবিলে টেলিফোন, পায়ের দিকে এক কোণে টিভি। অন্য টেবিলের ওপর একটা সুটকেস দেখিয়ে হপকিন্স বললেন, দ্যাটস র্যাকসেটস ব্যাগ। একজন পুলিশ অফিসার এটা পরীক্ষা করে গেছেন। আমার ব্যাগেজ ওইটে। ইন্সপেক্টর ব্রহ্ম টেবিলে রাখা টেলিফোনের নির্দেশ অনুসারে 0 ডায়াল করলেন। এক মহিলার সাড়া এলে বললেন, আমাকে এই নাম্বারটা দিন প্লিজ। আপনার ঘরের নাম্বার? 612। একটু ধরুন। রিং হতে থাকলো। প্রায় 3 মিনিট অপেক্ষা করে ইন্সপেক্টর ব্রহ্ম বললেন, সম্ভবত শচীন রায়ের টেলিফোন খারাপ, অথবা তিনি হয়তো ঘরে নেই। আমি বরং ওর ঠিকানায় গিয়ে খোঁজ নেব, তারপর আপনাকে জানাবো। আপনি না থাকলে ম্যানেজারকে মেসেজ দিয়ে রাখবো। চলি, ধন্যবাদ। হপকিন্স ঘরে থেকে গেলেন। ইন্সপেক্টর ব্রহ্ম নিচে এসে দেখলেন রঙ্গনাথন দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, কোনো সূত্র পেলেন স্যার? না মিস্টার রঙ্গনাথন, তবে একটা কথা জানতে চাই। কাল রাতে ডিনার খেয়ে মিস্টার রক্ষিত যখন বেরিয়ে যান, তখন আপনি হোটেলে ছিলেন? ছিলাম, তবে তাকে লক্ষ্য করিনি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আপনাদের অফিসার প্রবীর মল্লিক রিসেপশনে ওই সময় যারা ছিল তাদের তখনও নাইট ডিউটি শেষ হয়নি, তাদের জিজ্ঞেস করেছেন, কেউ মিস্টার রক্ষিতকে লক্ষ্য করেনি।
দরজায় দারোয়ান আছে দুজন, তারা? ও ইয়েস ইয়েস, রামস্বরূপ বলেছিল রাত 9:15 ট্যাক্সিতে দুজন লোক পোর্টিকোর সামনে নেমেছিল। সেই ট্যাক্সিতে এক বেটে রোগা স্যুট পরা ভদ্রলোক ওঠেন। ট্যাক্সিটা চলে যায়। আমার ধারণা সম্ভবত তিনি মিস্টার রকিত। আসলে তার চেহারা আমি চেক ইনের সময় লক্ষ্য করার সুযোগ পাইনি। মিস্টার হপকিন্স বলতে পারবেন। থাক থাক থাক, আমাকে শুধু হোটেল রেজিস্টার থেকে মিস্টার রক্ষিতের আমেরিকার ঠিকানাটা একটু দিন। 1 মিনিট স্যার। বলে রঙ্গনাথন রিসেপশনে গেলেন। তারপর 2 মিনিটের মধ্যে একটা স্লিপে নাম ঠিকানা লিখে দিলেন। ইন্সপেক্টর ব্রহ্ম বেরিয়ে তার গাড়ির দিকে এগিয়ে গেলেন। তারপর তিনি গাড়িতে উঠে বসার সঙ্গে সঙ্গে বুক পকেটের সেলুলার ফোন বিপ বিপ শব্দ করতে থাকলো। দ্রুত ফোন বের করে অ্যান্টেনা টেনে সাড়া দিলেন। 009 009 001 স্পিকিং। 001। ডিসিডিডি 1 অমল ব্যানার্জির কোড নাম্বার। ইন্সপেক্টর ব্রহ্ম বললেন, হ্যাঁ বলুন স্যার। মিস্টার ব্রহ্ম, আপনি কোথায়? এই তো হোটেল এশিয়ার লনে সবে গাড়িতে উঠেছি স্যার। শুনুন, এটা অন্য কেস, কিন্তু আমাদের কাঁধে এটাও চাপলো। বেলেঘাটা এরিয়ায় 33 নম্বর রাধা গোবিন্দ রোডে বিজয়া নামে একটা বাড়িতে একসময় বিখ্যাত চিত্রশিল্পী শচীন রায়কে গতরাতে কারা খুন করেছে। মাথার পেছনে রিভলভারের নল ঠেকিয়ে গুলি, .38 ক্যালিবার ফায়ার আর্মস। মাই গড, কি বলছেন স্যার? শচীন রায় খুন? কেন, আপনি চেনেন নাকি তাকে? না না স্যার, ওই গ্যারি হপকিন্সকে তাঁরই আঁকা ছবি কেনাতে চেয়েছিলেন তার সঙ্গী নিখোঁজ মিস্টার দারেশ রক্ষিত। এইমাত্র সাহেবের সঙ্গে কথা বলে এলুম আমি। রাতে বৃষ্টির সময় ট্যাক্সি করে হোটেল থেকে চলে যান রক্ষিত। সত্যি এ তো অদ্ভুত ব্যাপার। হুম, মিস্টার রক্ষিতের স্থানীয় ঠিকানা পাইনি, কিন্তু তিনি শচীন রায়ের পরিচিত, কারণ তিনিই সাহেবকে শচীনবাবুর আঁকা বিশেষ একটা ছবির কথা বলেছিলেন। একটা গাছের 2 ডালে 2টি পাখি, কি আত্মা পরমাত্মা কী সব। মিস্টার ব্রহ্ম, তাহলে শুনুন, দোতলায় শচীনবাবুর স্টুডিওতে একটা ছবি মিসিং, বুঝলেন তো? তার বিধবা বোন সুচরিতা সেটা লক্ষ্য করে ইনভেস্টিগেটিং টিমকে বলেছেন। আপনি যে ছবির কথা বললেন সেই ছবি। সুচরিতা ভোর 6টায় সিঁড়ির মুখে দরজা খোলা দেখে একটু অবাক হয়েছিলেন, কারণ শচীনবাবু মর্নিং ওয়াকে যাবার সময় তাকে ডেকে ওই দরজায় তালা বন্ধ করতে বলেন। তা তিনি সিঁড়ির মাথায় শচীনবাবুকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তখনই বেলেঘাটা থানায় ফোন করে জানান। ঠিক আছে, আমি এখনই সেখানে যাচ্ছি স্যার। হ্যাঁ, ওসি হোমিসাইড ওখানে আছেন। তাকে নির্দেশ দিয়েছি আপনি এই কেসের চার্জ বুঝে নেবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। দুঃখিত মিস্টার ব্রহ্ম, আপনার কাঁধে বোঝাটা না চাপিয়ে আমি আশ্বস্ত হতে পারছি না। এগেন থ্যাংক ইউ স্যার। শুধু একটা কথা। হ্যাঁ বলুন মিস্টার ব্রহ্ম। এয়ারপোর্টে তো বটেই, বিশেষ করে এয়ার ইন্ডিয়ার অফিসে খোঁজ নেওয়া দরকার, ডি রক্ষিত নামে কেউ কোনো ফ্লাইটে গেছেন কি না। হ্যাঁ মিস্টার ব্রহ্ম, আপনি নিশ্চিন্ত থাকুন। শচীন রায়ের হত্যাকাণ্ডের খবর পেয়েই আমি আমাদের সোর্সের কাছে এয়ারপোর্ট এবং সব বিমান অফিসের তথ্য জেনে নিয়েছি, কারণ হপকিন্স সাহেব এদেশে ট্রেডিশনাল ছবি কিনতে এসেছিলেন। এইটুকু পার্ক স্ট্রিট থানার প্রবীরবাবু আমাকে জানিয়েছিলেন। আপনাকে এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। আসলে তখন আমি একটু ক্ষুব্ধ ছিলাম, সামান্য ব্যাপারেও। স্যার, আপনি কত বিচক্ষণ তা জানি তো। আপনি সামথিং রং সামওয়্যার বলেছিলেন। মিস্টার ব্রহ্ম, আপনি ফিল্ডে কাজ করেন, আপনার বিচক্ষণতা অনেক বেশি। ছাড়ছি, উইশ ইউ গুড লাক, ওভার। ইন্সপেক্টর ব্রহ্ম গাড়ি স্টার্ট দিয়ে লনে এগোলেন। তারপর তার মাথায় হপকিন্স সাহেবের একটা কথা ভেসে এলো। মিস্টার রক্ষিত বিকেলে পৌঁছে প্রথমে বেরিয়েছিলেন, ফিরে আসেন সন্ধ্যে 7টায়, দ্বিতীয়বার বেরিয়ে যান রাত 9:15টায়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ দ্বিতীয়বার বেরিয়ে তিনি আর ফেরেননি। প্রথমবার বেরিয়ে তিনি কোথায় গিয়েছিলেন? বালিগঞ্জে হিন্দুস্তান পার্কের কাছে একটা সংকীর্ণ গলির মোড়ে মিসেস কেতকী সোমের বাড়ি। তিনি নিজে ছবি আঁকেন না, কিন্তু তিনি ছবির সমজদার এবং প্রতিভা সম্পন্ন শিল্পীদের বিশেষ অনুরাগিনী। তার বাড়ির নিচের তলার 2টি ঘর জুড়ে ক্যালকাটা আর্টস সেন্টার। চিত্রকরদের আড্ডা সমাবেশ এবং ছবি আঁকার জন্য স্টুডিওর ব্যবস্থাও এখানে আছে। প্রবীণ নবীন সব শিল্পী যদি তাদের ছবি মিসেস সোমের ভালো লাগে এখানে প্রবেশের সুযোগ পান। তবে সদস্য হতে হয় তাদের। মাসিক চাঁদা 50 টাকা। মিসেস সোম প্রভাবশালী মহিলা। তিনি শিল্পীদের প্রদর্শনীরও ব্যবস্থা করে দেন। তার প্রয়াত স্বামী সত্যকাম সোম ছিলেন ভারতীয় প্রত্ন দপ্তরের কলকাতা শাখার ডিরেক্টর। ক্যালকাটা আর্ট সেন্টারের দরজা খোলা হয় সকাল 9টায়, বন্ধ হতে রাত 10টা বেজে যায়।
18ই জুলাই শুক্রবার 9:30টায় মিসেস সোম প্রতিদিনের মতো নিচে আড্ডার ঘরে কিছুক্ষণের জন্য এলেন। দেখলেন প্রবীণ 3 শিল্পী অসীম কাঞ্জিলাল, সতীশ ব্যানার্জি এবং আবুল কাশিম এসে জমিয়ে আড্ডা দিচ্ছেন। নবীন শিল্পীদের মধ্যে শুধু প্রতীক বসু এসেছে। সে অগ্রজদের গল্পগুজব চুপচাপ বসে শুনছে। মিসেস সোমকে দেখে সতীশবাবু বললেন, কে তো কি? কাল সন্ধ্যের আড্ডায় আমার আসা হয়নি, যা বিচ্ছিরি বৃষ্টি। অসীম এসেছিল, তার কাছে শুনলুম কাল নাকি ভুটুবাবুর ভূতের আবির্ভাব হয়েছিল। কেতকী বললেন, হ্যাঁ, তখনও বৃষ্টি শুরু হয়নি, বিকেল 5:15 হবে। হঠাৎ ভুঁটু ঢুকে আমার পায়ে প্রণাম করলো। প্রথমে তো চিনতেই পারিনি, পরনের স্যুটটাই। অসীমবাবু হাসতে হাসতে বললেন, আমিও চিনতে পারিনি। গোঁপ দাড়ি, তার ওপর স্যুটটাই। হাঁ করে তাকিয়ে আছি দেখে বলল, কি অসীমদা, কেমন আছো? আমি তো তবু হাঁ। হ্যাঁ, প্রণাম করে বলল, আমি সেই ভুঁটু দিদি। আমি তো অবাক। সতীশবাবু বললেন, অসীম বলছিল ভুটুবাবু এখন নাকি সাহেব, আমেরিকায় থাকে। অসীমবাবু বললেন, হ্যাঁ, আমাদের নেম কার্ড বিলি করলো। সান ফ্রান্সিসকোতে ভারতীয় পেন্টিং আর হ্যান্ডিক্রাফটসের কারবার করে। দেখে তো মনে হলো প্রচুর পয়সা করেছে। কেতকী এতক্ষণে বসলেন। বললেন, ভুঁটু এক সাহেব খদ্দের এনেছে, খাঁটি ভারতীয় ছবির খোঁজ করলো। ওকে স্টুডিওতে নিয়ে গেলুম, তোমাদের ছবি দেখে বললো এসব চলবে না। শুধু কাশিমের আঁকা দুর্গা দেখে বললো এটা চলতে পারে, আর প্রতীক শুনলে দুঃখ পাবে। ওদের দেখে নাক ছিঁটকে বললো সব হনুকরণ, অর্থাৎ অনুকরণ। প্রতীক শুধু হাসল। অসীমবাবু আবুল কাশিমের এলোমেলো লম্বা চুল টেনে দিয়ে বললেন, তোমার কপাল খুলে গেছে কাশিম ভায়া, সাহেবরা প্রচুর দাম দেয় ছবির। কাশিম সাহেব বললেন, তা যাই বলো তোমরা, ভুটুবাবু কিন্তু ছবির সমজদার। আমি ওকে বললুম, ভাই ভুটুবাবু, আমার ছবি কি সাহেব কিনবে? মকবুল ফিদা হুসেন তো ওয়েস্টকে হাতের মুঠোয় পুড়ে নিয়েছে। তো ভুটুবাবু বলল, হুসেনের ছবি নাকি শুধু গিমিক, সেটা সাহেবরা এবার ধরে ফেলেছে। কেতকী বললেন, তোমাদের চা দিয়েছে তো রঘু? এসেই মাটির খুঁড়িতে চা পেয়ে গেছি। সেকেন্ড টার্মের জন্য রঘু খুঁড়ি আনতে গেছে। কাল সন্ধ্যের আড্ডায় নাকি এক ঝুড়ি খুঁড়ি সাবার। এই সময় আরেক প্রবীণ শিল্পী নরেশ ভর, আরেক নবীন শিল্পী সুগত মণ্ডলের কাঁধে হাত রেখে ঘরে ঢুকলেন। বললেন, আরে সতীশ যে, কাল রাতের আড্ডা ফেল করলে কেন হে? জমাজম বৃষ্টিতে তেলে ভাজা শ্রাদ্ধ হয়ে গেছে। তদুপরি শ্রীমান ভুটু কাল বিকেলে হঠাৎ আবির্ভূত হয়ে যা চমক দিয়েছে বলার নয়। সে সকালে আসবে বলেছিল, আসেনি? সতীশবাবু বললেন, না না, তা তুমি বেচারা সুগতের মাথা খেতে শুরু করেছো মনে হচ্ছে। অসুগত, সাবধান করে দিচ্ছি, নরেশের পাল্লায় পড়ো না। ওর বুড়ো বয়সে বিমরতি ধরেছে। বিমূর্ত চিত্রকলা আঁকতে বিমুক্ত চিত্রকলা। ও সরি সরি, কে তো কি আছে। দেখো সতীশ, আমাকে তুমি সেকেলে মনে করো, বরাবর লক্ষ্য করেছি। আমি কি নিউড চিত্রকলার বিরোধী নাকি? মূল কথাটা হলো আর্ট এবং আর্টিস্টের লক্ষ্য বিচার। শরীর বিধাতার গড়া, শরীর থেকে সৌন্দর্য খুঁজে বের করাই তো। নরেশবাবু দ্রুত বললেন, ওকে তো কি, তুমি লেকচার দিও না বন্টি। তো সুগতকে কোথায় পেলে নরেশদা? রাস্তায়, ওর সুখবর আছে। একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ওকে বিশাল মিউরাল আঁকার অর্ডার দিয়েছে। সুগত আমাদের ওবেলা, না না, বিকেলেই ভালো কচুরি জিলিপি খাওয়াবে। সুগত প্রতীকের পাশে বসে বলল, হ্যাঁ খাওয়াবো, তবে আজ মনটা একটু খারাপ। নরেশদাকে বলেছিলুম। ও হ্যাঁ হ্যাঁ, খবরটা শুনে আমারও একটু খারাপ লেগেছে বটে। কি খবর নরেশদা? দিদি, শচীন রায়কে নিশ্চয়ই আপনি চিনবেন। হ্যাঁ হ্যাঁ, চিনতুম। একসময় তো উনি খুব নাম করেছিলেন, তারপর কেন যে ছবি আঁকা ছেড়ে দিয়েছিলেন জানি না। আমাদের বাড়ির কাছাকাছি ওর বাড়ি। একবার আলাপ করতে গিয়ে ধমক খেয়ে ফিরে এসেছিলুম। অসীমবাবু বলল, আহা, খারাপ খবর মানে শচীন রায় মারা গেছে, নেই তো? আরে বাবা, 80 বছর টচর বয়স সম্ভবত। আর বেঁচে থাকার কোনো মানে হয়? না অসীম কাকু, শচীনবাবুকে কে গুলি করে মেরেছে। সবাই নড়ে বসল। কেতকী বললেন, সে কি, কি বলছো, কি মার্ডার? হ্যাঁ দিদি, গত রাতে বৃষ্টির সময় কে বা কারা দোতলায় ওর মাথার পেছনে গুলি করে মেরেছে।
আর অদ্ভুত ব্যাপার, দোতলায় ওর স্টুডিওর দেওয়াল থেকে একটা ছবি উধাও। সতীশবাবু বললেন, ছবির জন্য মার্ডার? না, এটা সত্যিই অদ্ভুত লাগছে। পুলিশের একজন সাব ইন্সপেক্টর আমার চেনা, তিনিই বললেন, বাড়ির সামনে পুলিশের গাড়ি, প্রচুর পুলিশ ভেতরে বাইরে দাঁড়িয়ে আছে, দেখে এসেছি। আবুল কাশিম বললেন, আমার মনে হচ্ছে পুলিশকে ভুল পথে চালানোর জন্য ছবিটা খুনিরা সরিয়েছে। সেটা খুব সম্ভব। কাশিম ঠিকই ধরেছে, শচীনবাবুর বাড়িতে লোকজন নেই। শচীনবাবু তো চিরকুমার, সুগত বলল। বিধবা বোন সুচরিতা ওর বাড়িতে থাকেন, আর তো কেউ নেই। বাড়িটা কি শচীনবাবুর নিজের না ভাড়া বাড়ি? না না, নিজের বাড়ি। বাড়িটার নাম বিজয়া, দোতলা বাড়ি, মেরামত হয়নি বহু বছর। চেহারা দেখে মনে হয় যে কোনো সময় ধসে পড়বে। অসীমবাবু নড়ে বসে বললেন, এ নিশ্চয়ই কোনো প্রমোটারের কীর্তি। আজকাল প্রমোটাররা কলকাতায় যা করছে সবাই জানে। সতীশবাবু, নরেশবাবু আর আবুল কাশিম সায় দিলেন। কেতকী বললেন, তা কেন? বাড়ির অবস্থা খারাপ হলে লোকেরা তো প্রমোটারকে দিয়ে মাল্টি স্টোরিড বিল্ডিং বানিয়ে একটা বড় ফ্ল্যাট নিজে বিনি পয়সায় পায়। উপরন্তু পুরনো বাড়ির দাম প্লাস জমির দামও পায়। তাছাড়া আমি তো জানি, ব্ল্যাকে দাম নিয়েও জমির বাড়ির মালিক প্রমোটারকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলে আরও লাভ। সবাই চুপ করে থাকলেন। কেতকী বললেন, মনে পড়ছে, শচীন রায় ট্রেডিশনাল ছবি আঁকতেন, তবে তার ছবিতে খানিকটা অবনীন্দ্রনাথ ঠাকুর এবং খানিকটা যামিনী রায়ের প্রভাব ছিল। সুগত বলল, এসআই ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলুম কী ছবি চুরি গেছে। উনি বললেন একটা সাধারণ ছবি। শচীনবাবুর বোন বলেছেন একটা গাছের 2 ডালে 2 পাখি। গাছের ডালে 2 পাখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বছর 10 আগে একাডেমি অফ ফাইন আর্টসে শচীনবাবুর ছবির এক্সিবিশন হয়েছিল। আমার স্বামীর সঙ্গে তার পরিচয় ছিল, তো দুজনে গিয়ে ওরকম একটা ছবি দেখেছিলুম যেন। 1 মিনিট, আমি আসছি। কোনো ক্যাটালগ আমি ফেলি না, দেখি শচীনবাবুর ক্যাটালগটা আছে কিনা। অ্যালফাবেটিক্যালি সাজিয়ে রেজিস্টারে লেখা আছে। তিনি ভেতরের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। অসীমবাবু বললেন, কেতকী নিজে ছবি আঁকে না, কিন্তু বিশ্বের তাবৎ পেন্টারের নাম জানে। পেন্টিং হিস্ট্রি ওর নখদর্পণে। ওর লাইব্রেরি তো তোমরা দেখেছো, ঝটপট যে কোনো ছবির ব্যাপারে রেফারেন্স চাইলে বের করে দেয়। নরেশবাবু মুচকি হেসে বললেন, ছেলে পুলে না থাকলে কি হয় রে ভাই, তা আমি জানি। একটা কিছু নিয়ে থাকতে হয় তো। আমি ছবি আঁকি আর মদ্যপান করি, কেতকী আর্টের ভেতরে ঢুকে বসে থাকে। রঘু এক ঝুড়ি মাটির ভাঁড় নিয়ে এলো। চিত্রকারেরা চেঁচিয়ে উঠলেন, ওরে রঘু চা, সেকেন্ড টার্ম। রঘু হাসতে হাসতে ভেতরের করিডোরে গেল। সেখানে চায়ের সরঞ্জাম আর হিটার আছে, জলের বেসিন আছে, চিত্রকরদের জন্য একটা বাথরুমও আছে। কেতকী শিগগির ফিরে এলেন, হাতে একটা পুরনো ক্যাটালগ। বললেন, পেয়ে গেছি, এই দেখো এই ছবিটা। ক্যাপশন হলো আত্মানম বিদ্ধি, ব্র্যাকেটে ইংরেজিতে লেখা নো দাই সেলফ। তোমরা যাই বলো, ছবিটা কিন্তু দেখার মতো। অরিজিনালের 100% এতে আছে, বড় জোর। নরেশ ভর ছবিটা দেখে বললেন, আত্মা পরমাত্মা, ওই রামকৃষ্ণদেবের এক গল্প থেকে থিমটা নেওয়া, তার উপনিষদের তত্ত্ব। অসীমবাবু চোখ বুজে কিছু ভাবছিলেন। চোখ খুলে হঠাৎ বললেন, ভুটো কাল বিকেলে আমাদের জিজ্ঞেস করছিল, হিন্দু ফিলসফির কোনো থিম নিয়ে আঁকা ছবি আমরা কেউ আঁকি নাকি। সুগত বলল, সেই বেটে রোগা স্যুটটাই পরা ভদ্রলোক, মাথার পেছনে টাক। অসীমবাবুর পরনে প্যান্ট আর ঢিলে চকরা বকরা পাঞ্জাবি। তিনি পাঞ্জাবির বুক পকেট খুঁজে একটা ঝকমকে নেম কার্ড বের করে বললেন, ভুটো তো শ্যামপুকুরে কোথায় থাকতো, এতে সান ফ্রান্সিসকোর ঠিকানা আর ফোন নাম্বার আছে। ওকে তো কি, ভুটুবাবু কোথায় উঠেছেন জানো? হোটেল এশিয়াতে, সুইট নাম্বার কত যেন। আমার মনে আছে, প্রতীক বলল, 612। কেন, আপনাকে সাহেবের সঙ্গে মিট করার অনুরোধ করলেন না? নরেশবাবু বললেন, এ হঠাৎ তোমরা ভুটু বেচারাকে নিয়ে পড়লে কেন? তোমাদের ধারণা ভুটুই কি শচীন রায়কে গুলি করে ছবি আঁতিয়েছে সাহেবকে চড়া দামে বেচবে বলে? সতীশবাবু বললেন, ভুটুকে আমরা পাত্তা দিতাম না বটে, তবে সবাই জানতুম সে সাধু চরিত্র নয়। টাকা ধার করার বদভ্যেস ছিল। নতুন পেন্টারকে এক্সিবিশনের ব্যবস্থা করে দেবার নাম করে টাকা হাতিয়ে কেটে পড়তো। এই তাই না? কেতকী ভুরু কুঁচকে কিছু ভাবছিলেন। হঠাৎ উঠে দাঁড়িয়ে তিনি বললেন, আমার না কেন যেন সন্দেহ হচ্ছে ভুটুবাবুর সঙ্গে শচীন রায়কে মার্ডারের কোনো লিঙ্ক আছে। ভুটুবাবু একটু বেহায়া স্বভাবের লোক ছিল,
তবে ওর মিশুকে আর আলাপি স্বভাবের জন্য ওর ওপর রাগ করা যেত না, বরং আমরা ওকে নিয়ে মজাই করতুম। তাহলেও আমেরিকা গিয়ে ভুটু আর সেই ভুটু নেই, মিস্টার ডি র্যাক্সিট। আমি না বরং পুলিশ কমিশনারের সঙ্গে একটু কথা বলে আসি, উনি আমাকে চেনেন। ঠিক এই সময় আরেক প্রবীণ শিল্পী অরিন্দম সান্যাল ঘরে ঢুকে বললেন, কি ব্যাপার, সব মুখ তুমবো কেন? অসীমবাবু বললেন, ভুটু গঠিত ব্যাপার। আরে গত রাতে সে এক কাণ্ড। আমি এখান থেকে 9টায় বাড়ি ফিরেছিলুম। ইস্ট গোরাচাঁদ রোডে 1 হাঁটু জল। আমার পেট্রোল কার, বস্তির কয়েকটা ছেলেকে টাকা দিয়ে গাড়িটা ঠেলতে ঠেলতে রেল ব্রিজের তলা দিয়ে বাড়িতে নিয়ে গেলুম। তখন রাত প্রায় 10টা। বাড়ি ঢুকে দেখি মূর্তিমান ভুটু বসে আছে। বললুম, এ কি ভুটু, তুমি গোবরা গোরস্থানে কোনো বন্ধুর সঙ্গে দেখা করে এখানে ঢুকে পড়েছো নাকি? তুমি যে বেঁচে আছো তা আমাদের বিকেলের আড্ডায় দেখেও বিশ্বাস করিনি। তুমি ভুটুর ভূত। তা ভুটু কাচুমাচু মুখে বলল, শচীন রায়ের বাড়ি গিয়েছিলুম, কেউ দরজা খুলল না। ফেরার পথে ট্যাক্সি পেলুম না, রিক্সোকে 50 টাকা ভাড়া দিয়ে তোমার ডেরায় ঢুকেছি, যদি আমাকে তোমার গাড়ি করে হোটেলে পৌঁছে দাও। তা আমি ওকে আমার গাড়ির অবস্থার কথা বললুম। ভুটু হোটেলে ফোন করতে চেয়েছিল, ওই এলাকায় জল জমলেই তো ফোন ডেড হয়ে যায়। তা আমার গিন্নি ওকে চা ফা খাইয়েছে। তো শেষে ভুটু বলল, পায়ে হেঁটেই ফিরে যাই। হোটেল এশিয়া এখান থেকে বড় জোর 1 কিলোমিটার, পথে রিক্সো বা ট্যাক্সি পাই তো ভালো। তা আমি ওকে আমার বাড়িতে থেকে যেতে বললুম, ভুটু থাকলো না। সাহেব নাকি উদ্বিগ্ন হবে, সে প্যান্ট গুটিয়ে জুতো মোজা হাতে নিয়ে জলে নেমে চলে গেল। কেতকী কথাগুলো শুনে বললেন, তাহলে আগে এশিয়া হোটেলে ফোন করে ভুটুর সঙ্গে কথা বলি। যদি সে হোটেল থেকে নিপাত্তা হয়ে গিয়ে থাকে, পুলিশ কমিশনারকে জানাতেই তো হবে। কেতকী চলে গেলে অরিন্দমবাবু বললেন, কি ব্যাপার বলো তো, কীর্তিমান ভুটু আবার কিছু কীর্তি করেছে নাকি? নরেশ ভর গম্ভীর মুখে বললেন, বসো অরু, আগে চা খাও তারপর বলছি। সুগত বলে উঠল, দাদা, আমাদের পাড়ার সেই বিখ্যাত পেন্টার শচীন রায়কে গতরাতে কে বা কারা মার্ডার করে তার স্টুডিও থেকে একটা দামি ছবি নিয়ে পালিয়েছে। অরিন্দম নিষ্পলক চোখে তাকালেন, আস্তে বললেন, শচীন দা মার্ডার্ড? এই তো 2 সপ্তাহ আগে তার বাড়ি গিয়েছিলুম। প্রথমে পাত্তা দেননি, পরে বাড়িতে ঢোকালেন, কথায় কথায় বললেন বাড়িটা বেচে দিয়ে কোনো ফ্ল্যাটে যেতে চান, আমি যেন একজন খদ্দের দেখে দিই। আমি তো বললুম বরং কোনো প্রমোটারকে বলবো। অসীমবাবু বললেন, প্রমোটার? তোমরা বোঝো তাহলে, কে তো কি প্রমোটারদের হয়ে সাফাই গাইছিল। আমার তো দৃঢ় বিশ্বাস এর পেছনে কোনো প্রমোটারের হাত আছে। কাশিম ঠিকই বলছিল, পুলিশকে বিভ্রান্ত করার জন্য একটা ছবি চুরি করা হয়েছে। সতীশবাবু বললেন, কিন্তু ভুটু অত রাতে বৃষ্টির মধ্যে শচীনবাবুর বাড়ি। তার কথা থেমে গেল। রঘু ট্রেতে মাটির ভাঁড় বসিয়ে চা এনেছিল। ইন্সপেক্টর ব্রহ্ম গাড়ি স্টার্ট দিয়ে হোটেল এশিয়া থেকে বেরোনোর সময় লক্ষ্য করেছিলেন লনের শেষে গেটের কাছাকাছি একটা নতুন পাবলিক টেলিফোন বুথ তৈরি হয়েছে। বিশাল হরফে ওপর থেকে নিচে ইংরেজিতে STD 3টি অক্ষর লেখা। হোটেল এশিয়ার এটা নতুন সংযোজন। আরও চোখে পড়ল বোর্ডে লেখা আছে, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অ্যান্ড আদার ফ্যাসিলিটিস ইনক্লুডিং ফ্যাক্স। হোটেল এশিয়ার কর্তৃপক্ষ বিভিন্ন দেশের সঙ্গে বোর্ডারদের যোগাযোগের এই ব্যবস্থা করেছেন। ভারত সরকারের পর্যটন নিগমের সহযোগিতার কথাও লেখা আছে। হোটেল ইন্ডাস্ট্রির পৃষ্ঠপোষকতা করার হিড়িক পড়ে গেছে অধুনা। হ্যাঁ, গ্যারি হপকিন্স ইচ্ছে করলে নিউ ইয়র্কে তার বাড়ি বা অফিসের সঙ্গে যোগাযোগ করতেই পারেন, এটা মন্দ না। শর্টকাট করতে করতে বেলেঘাটা এলাকার রাধাগোবিন্দ রোডের দিকে এগোচ্ছিলেন ইন্সপেক্টর। এন্টালি থানার পাশ দিয়ে এগিয়ে রেল ব্রিজ পেরিয়ে ডাইনে নিচে লোরেটো স্কুল। সেখানে বাঁদিকে গাড়ি দাঁড় করিয়ে তিনি পকেট থেকে সেলুলার ফোন বের করে বোতাম টিপলেন। সাড়া এলো, 005 স্পিকিং, 005 স্পিকিং। 009 স্পিকিং। হ্যাঁ বলুন স্যার। ডিটেকটিভ ডিপার্টমেন্টের তরুণ SI সত্যচরণ পাঠকের কণ্ঠস্বর ভেসে এলো। ইন্সপেক্টর ব্রহ্ম বললেন, স্যার বলছো, কাজেই তুমি অফিসে আছো সত্য? হ্যাঁ ব্রহ্মদা। পথে এসো, তোমার মুখে স্যার শুনলে পিত্তি জ্বলে যায়, বুঝেছ? বিষয় বৃত্তান্ত কিছু শুনেছ কি?
হ্যাঁ স্যার, একটু শুনেছি। ওসি হোমিসাইড দলবল নিয়ে বেলেঘাটা ছুটে গেছেন। তুমি অফিসে বসে কি ভ্যারান্ডা বাজাচ্ছ হে? আরে ব্রহ্মদা, ওসি মিস্টার ঘটকের সেই প্রমোটার কেসের ফাইল ঘাঁটছি। ড্রয়ারে ঢোকাও, ড্রয়ারে ঢোকাও। আমি এইমাত্র হোটেল এশিয়া থেকে এসে বেলেঘাটা ঢুকছি। আমার বস ব্যানার্জি সাহেব বেলেঘাটার কোনো বুড়ো শিল্পী শচীন রায়ের মার্ডার কেস আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, বুঝেছো? অতএব ব্রাদার, তুমি বেরিয়ে পড়ো। মোটর ভেহিকেলসের রামবাবুকে ভজিয়ে একটা পুলিশ মার্কা গাড়ি জোগাড় করো দেখি। হ্যাঁ, পুলিশ টেকা গাড়ি। তারপর ব্রহ্মদা? কথাটা আস্তে আস্তে মাথায় এলো। হোটেল এশিয়াতে দেখে এলুম ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, মানে নতুন টেলিফোন বুথ বসানো হয়েছে। তুমি সোজা সেখানে গিয়ে এই খবরটা হাতানোর চেষ্টা করো যে গত রাতে 9:15 নাগাদ বৃষ্টির মধ্যে ট্যাক্সি থেকে নেমে হোটেলের কোনো বোর্ডার কোনো নাম্বারে টেলিফোন করেছিল কিনা। লোকটা বেঁটে রোগা এবং পরনে স্যুটটাই ছিল। আমার ধারণা ওখানে বাইরের লোককে ফোন করতে দেওয়া হয় না। তাছাড়া এইটুকু আমি বিশ্বস্ত সূত্রে জানি, সিবিআই থেকে আজকাল সব বড় হোটেলে গোপন নির্দেশ আছে কোন সুইটের কে কোথায় টেলিফোন করছে তার রেকর্ড রাখতে হবে। কাজেই হোটেল এশিয়া ব্যতিক্রম হতে পারে না। ঠিক আছে ব্রহ্মদা, এখনই বেরোচ্ছি। ওখান থেকে খবর হাতিয়ে তুমি সোজা চলে যাবে বেলেঘাটার 33 নম্বর রাধা গোবিন্দ রোডে। সেখানে আমাকে পাবে। ফোন করার দরকার নেই। ছাড়লুম। ওভার। রাধা গোবিন্দ রোড নামেই রোড, পাশাপাশি দুটো গাড়ি যাতায়াত করতে পারে না। রাতের বৃষ্টিতে রাস্তায় জল জমেছিল, তা বোঝা যাচ্ছিল। খানাখন্দ আছে এখানে ওখানে, তবে দোকানপাট কম। বিশেষ করে 33 নম্বর বাড়ি বিজয়ার কাছাকাছি দুধারের ফুটপাতে দেবদারুর সারি, দুটো পুলিশ ভ্যান, একটা সাদা অ্যাম্বাসেডর আর একটা লাল জিপ দাঁড়িয়ে আছে। দুধারে দূরে ছোটোখাটো জটলা। কয়েকজন কনস্টেবল লাঠি হাতে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর ব্রহ্মের গাড়ি জিপের পেছনে দাঁড়ালো। তিনি বেরিয়ে পড়তেই একজন সাদা উর্দি পরা পুলিশ অফিসার এসে স্যালুট ঠুকলেন। স্যার, আমি তপন হাজরা, বেলেঘাটায় আছি এখন। তুমি এত তাগড়াই হলে কি করে ভাইটি? মালকড়ির রস নয় তো? কি যে বলেন স্যার! তাহলে পিটিউটারি গ্ল্যান্ডের চিকিৎসা করাও। তুমি দৈত্য হয়ে যাচ্ছ তপন। বলে হাসি মুখে গেটের দিকে পা বাড়ালেন ইন্সপেক্টর ব্রহ্ম। কনস্টেবলরা লালবাজার অ্যান্টি রাউডি সেকশনের ওপরতলায় ডিটেকটিভ ডিপার্টমেন্টের এই আমোদে স্যারকে চেনে। ঝটপট অ্যাটেনশন ভঙ্গিতে সোজা হয়ে স্যালুট ঠুকল। বাড়ির ছোট্ট উঠোনে আরও দুজন এসআই এবং ওসি হোমিসাইড রাজেন গাঙ্গুলি কথা বলছিলেন। ইন্সপেক্টর ব্রহ্মকে দেখে এসআইরা স্যালুট দিলেন। রাজেন গাঙ্গুলি বললেন, ব্যাস, ব্রহ্ম সাহেব এসে গেছেন। আমার এখন ছুটি। বাড়ি গিয়ে স্নান করব, খাবো। ইন্সপেক্টর ব্রহ্ম বললেন, বডি তো মর্গে। কোন পথে খুনি ঢুকেছিল হদিশ করতে পেরেছেন নিশ্চয়ই। দক্ষিণের বাউন্ডারি বলের নিচে দিশি ফুলের ঝোপঝাড় বর্ষায় জমকালো হয়ে উঠেছে। রজত গাঙ্গুলি বেটন দিয়ে ঝোপঝাড়ের পেছন দিকটা দেখিয়ে বললেন, ওই ঘাসের ওপর জুতোর দাগ স্পষ্ট। গেটের পাশে নিম গাছটার একটা ডাল বাইরে একটু ঝুলে আছে। ডালের নিচে কাঁটাতার এমনিতেই মরচে ধরে ছেঁড়া খোঁড়া। পাঁচিরের ওপর ওখানে শ্যাওলা ঘষ্টে আছে। মানে খুনি ওখান দিয়ে নেমে এই ঝোপঝাড়ের আড়াল দিয়ে গুঁড়ি মেরে এগিয়েছিল। লক্ষ্য করছেন একজন লোকের জুতোর দাগ? ঠিকই ধরেছেন। এবার দেখুন শিউলি গাছের তলায় আগাছার জঙ্গল। ও পেছনের অংশ দুমড়ে ভেঙে আছে। মনে হচ্ছে এখানে লোকটা বসেছিল। এরপর জুতোর ছাপ পাচ্ছি সিঁড়ির ডান পাশে ছাদের ড্রেন পাইপের নিচে। এই দেখুন। ড্রেন পাইপ তো মরচে ধরা, ভেঙে পড়েনি দেখে অবাক লাগছে। লোকটার ওজন কম, তা স্পষ্ট। রোগাটে গড়ন বলা যায়। না মিস্টার ব্রহ্ম, ছেলে ছোকরার কাজ নয়। কেন নয়? ছেলে ছোকরা খুনি হলে গোয়ার তুমির চিহ্ন পাওয়া যেত। পাকা মাথার কাজ, খুব ধূর্ত, তাই সাবধানী। এবার লক্ষ্য করুন দোতলায় ওটা সিঁড়ির ওপর ঠিক দরজার মাথায় জাফরিতে জুতোর কাদার ছাপ। দ্যাটস রাইট। ড্রেন পাইপের খাঁজে এক পা রেখে এক পা সিঁড়ির দরজার মাথায় জাফরিতে রেখেছিল। মাই গুডনেস, ওপরে দোতলার লেভেলে জাফরি ভেঙে সুড়ঙ্গ বানিয়েছিল দেখছি। এবার দোতলায় চলুন। ও দিদিমণি, আমরা আবার দোতলায় যাব। একতলার ঘর থেকে মূর্তিমতির শোকের মতো থান পড়া এক প্রৌঢ়া বেরোলেন। চোখ দুটি লাল, ভাঙা গলায় শুধু বললেন, যান। তারপর দু হাতে মুখ ঢেকে কেঁদে উঠলেন। একতলার রান্নাঘরের বারান্দায় হেলান দিয়ে ময়লা শাড়ি পরা একটি মেয়ে বসেছিল। মাথায় ঘোমটা দেওয়া ছিল তার। সে উঠে গিয়ে প্রৌঢ়াকে ধরে তার ঘরে নিয়ে গেল।
রাজেনবাবু আসতে বললেন, এ বাড়িতে দুবেলা কাজ করতে আসে। ওদিকে একটা বস্তি আছে, সেখানে ওর বাড়ি। নাম সুধা দাসী। সুধা কাল সন্ধ্যায় বৃষ্টি নামবার সঙ্গে সঙ্গে চলে গিয়েছিল। গেট বন্ধ করে এসেছিলেন ওই মহিলা, শচীনবাবুর বিধবা বোন। ওর নাম সুচরিতা। উনি ঘুমের ওষুধ খান। সব চেক করেছি। ছেলে বউ নাতি নাতি থাকে বাঙালোরে। ছেলের সঙ্গে বনিবনা নাই। দাদার কাছে চলে এসেছেন। মানসিক অশান্তি স্বাভাবিক। ইন্সপেক্টর ব্রহ্ম বললেন, অনিদ্রাও স্বাভাবিক। জাফরিগুলো পলকা ঠুনকো, মনে হয় 100 বছরের পুরনো। রাজেনবাবু এই কথা বলে সিঁড়ি থেকে এক টুকরো ইট তুলে ইন্সপেক্টর ব্রহ্মকে দিলেন। ইটের অবস্থাও শোচনীয়, তবে জোরের চুনসুরকির মশলাটা একটু দেখুন, একটুতেই গুঁড়িয়ে যাচ্ছে। সুচরিতা ইট পড়ার শব্দ শুনতে পাননি, কারণ ওষুধের ঘুম। কিন্তু শচীনবাবু ওর ঘরে গেলে বুঝবেন, এখনও তালা আঁটতে দিইনি আপনার জন্যে। বলে তিনি দোতলার সিঁড়ির মাথায় এবং দুপাশে দুটি ঘরে ঢোকার সামনে সংকীর্ণ করিডোর দেখালেন। ওই বাঁদিকে এটা শচীনবাবুর স্টুডিও। করিডোরের লেভেলের জাফরি ভেঙে কুনি হাত বাড়িয়ে এই রেলিং ধরেছে। এবার করিডোরে পৌঁছানো সহজ, জুতোর কাদার ছাপ সর্বত্র। করিডোরের এখানে স্টুডিওতে ঢোকার মা পাশে দেখুন, ওই একটা টেবিল, ওই টেবিলের ওপর ছেঁড়া খোড়া ক্যানভাসের স্তূপ। ইন্সপেক্টর ব্রহ্ম এক টুকরো ফ্রেম ভাঙা ক্যানভাস তুলে দেখে বললেন, নষ্ট হওয়া ছবি। শিল্পী ভদ্রলোক যেন নিজের ওপর রাগ করে নিজের ছবি নষ্ট হতে দিয়েছিলেন, কিন্তু ফেলে দেননি। সম্ভবত মমতা বসে। রাজেনবাবু বললেন, টেবিলের তলায় খুনি লুকিয়েছিল, ওই যে দেখুন জুতোর ছাপ। আচ্ছা, শচীনবাবুর বডি কোথায় কিভাবে পড়েছিল? ওই স্টুডিওর দরজার সামনে। বেলেঘাটার ওসি প্রাথমিক কর্তব্য পালন করেছেন। ফটোগ্রাফার এসে ছবি তোলানো এবং স্থানীয় ডাক্তার ডেকে এনে পরীক্ষা, এভরিথিং। চক দিয়ে বডির সাইজ দাগ দেওয়া আছে। বাহ, তো বডি উপুর হয়ে পড়েছিল শুনেছি। হ্যাঁ, স্টুডিওতে ঢুকেছিলেন শচীনবাবু, তালা খোলা ছিল। চাবি ছিল শচীনবাবুর পৈতেতে বাঁধা। চাবিগুলো ওর বোনের কাছেই আছে। বলে রাজেনবাবু পা বাড়ালেন শচীনবাবুর বেডরুমের দিকে। ওই বেডরুমে ঢুকলে বুঝতে পারবেন কিছুটা। বেডরুমে জানলার ধারে চেয়ার, পাশে একটা টেবিল, শেষ প্রান্তে একটা খাটে বিছানা করা আছে, মশারি টাঙানো আছে। ইন্সপেক্টর ব্রহ্ম বললেন, হুইস্কির বোতল, জলের বোতল, গ্লাস। গ্লাসটি খালি, কিন্তু হুইস্কির বোতলও প্রায় শেষ। টেবিলে বেহালা, তার মানে উনি বেহালা বাজাচ্ছিলেন। তারপর হ্যাঁ, নিশ্চয়ই কোনো কারণে বেহালা রেখে স্টুডিওতে যাচ্ছিলেন। ইন্সপেক্টর ব্রহ্ম টেবিলের এবং চেয়ারের তলা দেখে বললেন, ছড়টা কোথায়? মিস্টার ব্রহ্ম, স্টুডিওতে উনি ঢুকেছিলেন, তার প্রমাণ ছড়টা স্টুডিওতে মেঝে পড়ে আছে। নেশার ঘোরে ছড়টা হাতে নিয়ে গিয়েছিলেন, বেরোনোর সময় দরজার ভেতর পড়ে গিয়েছিল। বেলেঘাটার অন্য একজন প্রবীণ এসআই হাফিজুর রহমান বললেন, খোঁজ নিয়েছি স্যার, রাত 9:30 থেকে পুরো এলাকায় 3 ঘন্টা লোডশেডিং ছিল। ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। শচীনবাবুর বোন বলেছেন রাত 9টার আগেই ওর খাবার পৌঁছে দিয়েছিলেন উনি। রাতে মাত্র 2টি রুটি আর আলুর দম ওর খাদ্য। 5 মিনিটেই খেয়ে নেন। থালা আর জলের গ্লাস ওই যে রাখা আছে, ওই দেখুন চেয়ারের পাশে। গত রাতে প্রচণ্ড বৃষ্টি আর মেঘ ডাকছিল, তাই শচীনবাবুর বোন একটু আগে খাবার পৌঁছে দিয়ে যান। শচীনবাবু নেমে এসে সিঁড়ির দরজা আটকে দিয়েছিলেন। কোনো কারণে বেহালা বাজানো বন্ধ রেখে ছড় হাতে এক্স্যাক্টলি, ছড় হাতে শচীনবাবু স্টুডিওতে ঢোকেন। তারপর লোডশেডিং হয়ে যায় এবং ছড়টা কোনোভাবে হাত থেকে পড়ে যায়। হ্যাঁ, এবার আসুন, স্টুডিওতে আসুন। স্টুডিওতে ঢুকে আলো জ্বেলে দিলেন রাজেনবাবু। বললেন, এইখানে ছড়টা পড়েছিল। আর ওই দেখুন, দেয়ালে 4 ফুট বাই 3 ফুট অংশ খালি, পেরেক আছে। ওই বর্ডারের ছাপ পড়েছে। হ্যাচকা টানে ছবিটা ছিঁড়ে নিয়ে গেছে খুনি, কিন্তু তখন তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে। না, পলিথিন শিটে মুড়ে নিয়ে গেলেই তো হলো। অয়েল পেন্টিং তো জলে নষ্ট হয় না। তাহলে শচীনবাবু বেরিয়ে তালা লাগানোর সময় অন্ধকারে নেশাগ্রস্ত তিনি তালা লাগাচ্ছেন, হয়তো পারছেন না। সেই সময় খুনি টেবিলের তলা থেকে বেরিয়ে মাথার পেছনে গুলি করে। মেঘগর্জনের দরুন তো বটেই, তাছাড়া ওভাবে গুলি করলে শব্দ কমই হয়। যাই হোক, এত বেশি ডিটেলসে গিয়ে লাভ নেই। মোট কথা, কেউ শচীনবাবুর মাথার পেছনে গুলি করে স্টুডিওতে ঢুকে একটা ছবি নিয়ে পালিয়েছে।
আপনি আপনার পদ্ধতিতে চলুন এবার। আমার শেষ বলার কথা সিঁড়ির দরজা এবং গেট ভেজানো ছিল। অর্থাৎ খুনে চোর সিঁড়ি দিয়ে নেমে সদর গেট দিয়ে পালিয়েছে। অত রাতে বৃষ্টির সময় পথ ফাঁকা, ফুটপাতে তো জল ওঠেনি, কাজেই ফুটপাত দিয়ে হেঁটে গেছে। আমার ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি হলেই পেয়ে যাবেন মিস্টার ব্রহ্ম। এবার আমাকে অব্যাহতি দিন। এসো হে তরফদার, খিদে পেয়েছে। তিনি লালবাজারের অ্যান্টি রাউডি সেকশনে এসআই ধর্মদাস তরফদারকে সঙ্গে নিয়ে নেমে গেলেন। রহমান বললেন, আমরা আছি স্যার, আর্মড ফোর্সও থাকছে। অন্যমনস্ক ইন্সপেক্টর ব্রহ্ম বললেন, আমি নিচে থাকছি স্যার। সিগারেট আমার সামনে খাওয়ার অসুবিধে নেই কিন্তু রহমান সাহেব। না না স্যার, আপনি একা থাকলে চিন্তার সুযোগ পাবেন। আমি আপনাকে জানি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে চিন্তার সুযোগই দিন। হাফিজুর রহমান সিঁড়ি দিয়ে নিচে গেলেন। ইন্সপেক্টর ব্রহ্ম শচীনবাবুর বেডরুমে গেলেন। সেই সময় বুক পকেটে সেলুলার ফোন সাড়া দিল। তিনি অ্যান্টেনা টেনে বললেন, 009, 009 স্পিকিং। 005, 005। বলো সত্য। বুঝি ব্রহ্মদা, হোটেল এশিয়ার টেলিফোন বুথে ম্যানেজার মিস্টার রঙ্গনাথনের সহযোগিতায় ওদের ওই কম্পিউটারাইজ তথ্য পেয়েছি। একটা স্লিপ আমাকে ওরা দিল। কি লেখা আছে? রাত 9:17, ডি রক্ষিত, সুইট নাম্বার 612। তারপর যে নাম্বারে ফোন করেছিলেন উনি, সেটা লেখা আছে। ইন্সপেক্টর ব্রহ্ম শচীন রায়ের নাম্বারটা বলে জিজ্ঞেস করলেন, এই নম্বরটা? হ্যাঁ ব্রহ্মদা, ওই নাম্বারটাই। তুমি এখন কোথায়? পার্ক স্ট্রিটের মোড়ে। শোনো সত্য, তাহলে তোমার এখানে আসার আর দরকার নেই। তুমি হোটেল এশিয়ার লাউঞ্জে গিয়ে লক্ষ্য রাখো, গাড়ি পার্কিং জোনে থাকুক, নো প্রবলেম। তুমি প্লেন ড্রেসে আছো তো? এগেন নো প্রবলেম। তুমি লাউঞ্জে বসে লক্ষ্য রাখবে দাড়িওয়ালা এক মার্কিন সাহেব গ্যারি হপকিন্স বেরোচ্ছেন কিনা। অবশ্যই আগে মিস্টার রঙ্গনাথনকে বলে রাখবে ওই 612 নাম্বার সুইটের সাহেব নামলে তিনি যেন তক্ষুনি তোমায় দেখিয়ে দেন। ক্লিয়ার? বেরোলে কি সাহেবকে ফলো করবো ব্রহ্মদা? অবশ্যই, আমাকে তার গতিবিধি জানাবে। আর একটা কথা, ডি রক্ষিত সম্পর্কে রঙ্গনাথনের কাছে জেনে নাও। হ্যাঁ, অলরেডি নিয়েছি, মানে মিস্টার রঙ্গনাথনই আমাকে সব বলেছেন। ও তাহলে ঠিক আছে, রক্ষিত ফিরলেন কিনা রঙ্গনাথনের কাছে জেনে নেবে। ফিরলে তার সঙ্গে কোনো 4 ফুট বাই 3 ফুট প্যাকেট আছে কিনা তাও দেখা বা জানা দরকার। ক্লিয়ার? অল ক্লিয়ার ব্রহ্মদা। আচ্ছা, ছাড়ছি সত্য, ওভার। ইন্সপেক্টর ব্রহ্ম শচীনবাবুর টেলিফোনের সামনে দাঁড়ালেন। তাহলে দ্বারেশ রক্ষিত গতরাতে শচীনবাবুকে টেলিফোন করেছিল। তার মানে সে কি ট্যাক্সি চেপে তার কাছে এসেছিল? হুইস্কিটা দিশি। বিদেশি হলে বলা যেত বৃষ্টির মধ্যে তাকে শচীনবাবু দরজা খুলে দিয়েছিলেন। সুচরিতার জানার কথা নয়। কিংবা সঙ্গে উপহার হিসেবে হুইস্কি না আনলেও দ্বারেশ রক্ষিত কি শচীনবাবুর সঙ্গে ছবি সম্পর্কে কথা বলতে এসেছিল? কিন্তু তাহলেও সে খুনি, এ কথা বলা যাচ্ছে না। কারণ সে নিমডাল ধরে পাঁচিলে ওঠে এবং চুপি চুপি ঝোপের আড়াল দিয়ে হেঁটে শেষে ড্রেন পাইপে উঠে জাফরি ভেঙে না। সে ছবি চোর হলে, অর্থাৎ খুন করে ছবি নিয়ে পালালে অত হাঙ্গামা করে এ বাড়িতে ঢুকবে কেন? সে শচীনবাবুকে ডেকে বাড়িতে ঢুকে তার ঘরে তাকে নির্বিবাদে গুলি করে মেরে ছবি নিয়ে যেতে পারত। সেলুলার ফোন আবার বিপ বিপ করতে থাকলো। ইন্সপেক্টর দ্রুত সাড়া দিলেন, 009 স্পিকিং, 009। 001, 001 স্পিকিং। হ্যাঁ বলুন স্যার। মিস্টার ব্রহ্ম, আপনি কি 33 রাধা গোবিন্দ রোডে? হ্যাঁ স্যার। ওখানে তদন্ত শেষ হলে বাড়ি চলে যান, স্নানাহার করুন, তারপর বাড়িতে বিশ্রাম করুন। আপনার মিসেস আমার ওপর চটে গিয়ে অভিসম্পাদ বর্ষণ করছেন। না স্যার, মিসেস গেছে সুইনো স্ট্রিটে তার রিটায়ার্ড জজ সাহেব মামার বাড়ি। বাহ, তাহলে শুনুন, 3টে নাগাদ এই নাম্বারে রিং করবেন। আগে নাম্বারটা লিখে নিন। ইন্সপেক্টর ব্রহ্ম কিটব্যাগ থেকে নোট বই কলম বের করে বললেন, হ্যাঁ বলুন স্যার। নাম্বারটা দিয়ে ডিসিডিডি 1 অমল ব্যানার্জি বললেন, নাম মিসেস কেতকী সোম। হিন্দুস্তান পার্কে ঢুকলেই দেখতে পাবেন ক্যালকাটা আর্ট সেন্টার। প্লিজ মিট হার, দিস ইজ আর্জেন্ট, ওভার। ইন্সপেক্টর ব্রহ্ম সিগারেট ধরিয়ে রুমাল বের করে কপালের ঘাম মুছতে মুছতে নিচে গেলেন। নিচে 2 সাব ইন্সপেক্টর হাফিজুর রহমান এবং তপন হাজরা চাপা স্বরে কথা বলছিলেন। ইন্সপেক্টর ব্রহ্মকে দেখে তারা চুপ করলেন। ইন্সপেক্টর ব্রহ্ম বললেন, লালবাজার কেটে পড়েছে বুঝি? অ্যান্টি রাউডি স্কোয়াডের গাড়িটা আছে স্যার, ওদের এসআই মহেন্দ্রবাবুও আছেন। তপন বলল, শচীনবাবুর বডি মর্গ থেকে নিয়ে দাহ করার ব্যবস্থা কি হবে জানো তপন? হ্যাঁ স্যার,
পাড়ার নবীন সংঘ ক্লাবের ছেলেরা অলরেডি চিত্তরঞ্জন হসপিটালের মর্গে চলে গেছে। ওখানে ওসি হোমিসাইড রাজেনবাবু তাদের অফিসার রেখেছেন, বডি ডেলিভারি তিনিই দেবেন। রহমান সাহেব একটু কাছে এসে চাপা স্বরে বললেন, একটা কথা আপনাকে জানানো উচিত কিনা তপনদের সঙ্গে কনসাল্ট করছিলুম স্যার। স্বচ্ছন্দে বলতে পারেন। ও তপন, তুমি বলো না স্যারকে। তপন আসতে বলল, রাজেনবাবু পাত্তা দিলেন না স্যার, কেস তো মর্নিংয়ে আমাদের হাতেই ছিল। ওসি এসেই প্রাইমারি ইনভেস্টিগেশন করেছিলেন। ওই শচীনবাবুর কাজের মেয়ে সুধাকে দেখেছেন তো? তার ভাই ফাটা, আসল নাম সুশীল, সে এক দাগি মাস্তান। সুধাকে ওসি জেরা করেছিলেন। ধমকের চোটে সুধা বলেছে ফাটা কাল সন্ধ্যার একটু আগে এই বাড়িতে এসেছিল। কার কাছে এসেছিল? সুধার কাছে। সুধা বলেছে তার কাছেই 10টা টাকা ধার চাইতে এসেছিল। সুধার কাছে টাকা ছিল না, তখন ফাটা তাকে বলে বাবু বা বাবুর বোনের কাছে ধার নিয়ে টাকা দে, 10টা টাকা তার খুব দরকার। তখন বাধ্য হয়ে সুধা সুচরিতা দেবীর কাছে টাকা ধার নিয়ে তাকে দেয়। কিন্তু পয়েন্টটা হলো স্যার, শচীনবাবু তাকে চেনেন, তাকে বাড়িতে দেখে হুমকি দিয়ে চলে যেতে বলেন। ফাটা অবশ্য তখনই চলে যায়। তাতে কি বলা যায় যে ফাটা মার্ডার করেছে শচীনবাবুকে? স্যার, অন্য একটা পয়েন্ট হলো ফাটার 10টা টাকা ধার চাইতে আসাটা অস্বাভাবিক, কারণ সে ডক্টর সুন্দরীমোহন অ্যাভিনিউয়ের এক বিল্ডিং প্রমোটার অসিত হাটির ডান হাত। অসিতবাবুর শেল্টার থেকে সে ভালো কামায়, বস্তিতে একতলা বাড়ি তুলেছে। তপন বলল, ওই অসিতবাবুর নিজেরও শক্ত পলিটিক্যাল শেল্টার আছে স্যার। যাই হোক, তোমাদের বক্তব্যটা কি? ওই ওসি সাহেবের খুব সন্দেহ হয়েছে ফাটা শচীনবাবুর বাড়ি দেখতে এসেছিল। ফাটার খোঁজ নিয়ে আমরা পাইনি, তার মা বলল বেরিয়েছে। তা রাজেনবাবু এই পয়েন্টটা উড়িয়ে দিলেন স্যার। ফাটা অনেক খুন খারাপি করেছে, তার নাকি ফায়ার আর্মস আছে। কিন্তু আপনি স্যার বুঝতেই পারছেন, পলিটিক্যাল শেল্টারে থাকলে বেশি দূরে এগোনো যায় না। তো অসিত হাটির ঠিকানা জানেন আপনি? রহমান সাহেব পকেট থেকে খুদে নোট বই বের করে ঠিকানা দিলেন। ইন্সপেক্টর ব্রহ্ম ঠিকানা লিখে বললেন, ঠিক আছে, আমি চলি এবার। 1:45 বাজে আপনারা সুচরিতা দেবীকে ওপরের ঘরে এবং সিঁড়িতে তালা আঁটতে বলে চলে যান। এখানে আর পুলিশের থাকার দরকার নেই। হ্যাঁ, সম্ভব হলে সুচরিতা দেবীর কাছে শচীনবাবুর অ্যাটর্নির নাম ঠিকানা জেনে আপনাদের ওসিকে দেবেন। উনি আমার বাড়ির ফোন নাম্বার জানেন, আমাকে যেন জানিয়ে দেন। বাইরে গিয়ে তিনি অ্যান্টি রাউডি সেকশনের এসআইকে লালবাজারে ফিরে যেতে বললেন। তারপর নিজের অ্যাম্বাসেডারে স্টার দিয়ে বেরিয়ে গেলেন। শেষ হলো সৈয়দ মুস্তফা সিরাজের সৃষ্টি ইন্সপেক্টর ব্রহ্মের চতুর্থ তদন্তের প্রথম পর্ব। নমস্কার।